অনেক বছর আগের কথা। কুসুমপুর নামে এক গ্রামে এক রাজা ছিল। তার কাছে সব কিছু ছিল, শুধু একটি সন্তান ছিল না। তার স্ত্রী এটা নিয়ে খুব দুঃখী ছিল। একদিন রানী বাগানে হাঁটছিল। তখন রানী দেখে একটি শিয়াল মুরগিকে খাওয়ার জন্য তাড়া করছে। এটি দেখে রানী বলল, আরে এই শিয়ালটি তো মুরগিকে খেয়ে ফেলবে, এই মুরগিটাকে বাঁচাতে হবে। রানী একটি লাঠির সাহায্যে শিয়ালটিকে ভয় দেখায়। তখন শিয়ালটি ভয়ে সেখান থেকে চলে যায়। তখন মুরগিটি রানীকে বলল, ধন্যবাদ রানী, আপনি আমাকে এই শিয়ালের হাত থেকে রক্ষা করেছেন। তা না হলে আমি আজকে মরেই যেতাম। আল্লাহ যেন আপনার সব মনের আশা তাড়াতাড়ি পূরণ করে দেয়। এই বলে মুরগি সেখান থেকে চলে গেল। রানীর তো একটা ইচ্ছে ছিল যে তার একটি সন্তান হোক, আর মুরগির দোয়াতে তাড়াতাড়ি রানীর গর্ভে সন্তান আসলো। কিছুদিন পরে রানী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা তখন খুব খুশি ছিল। রাজা রানীকে বলল, রানী, আমি আজকে খুব খুশি। আমার মেয়ের নামকরণ অনুষ্ঠানে আমি সব রাজ্যের মানুষকে দাওয়াত করব, সকল পরিদেরকে আহ্বান করব, যেন সবাই এসে আমার মেয়েকে দোয়া করে দিয়ে যায়। এটা তো আপনি খুব ভালো কথা বলেছেন মহারাজ। তাহলে ঠিক আছে, আমি সবাইকে দাওয়াত দিতে যাচ্ছি। এই বলে রাজা পরীর দেশে গেল পরীদের দাওয়াত দিতে। ওইখানে সবাইকে দাওয়াত দিল, কিন্তু কালো পরীকে রাজা দাওয়াত দিল না। রাজা ভাবে এই কালো পরীকে দাওয়াত না দেওয়াই ভালো। এই মনে করে রাজা পরীর দেশ থেকে চলে আসলো। যখন রাজার মেয়ের নামকরণের অনুষ্ঠানের দিন আসলো, সবাই সেখানে উপস্থিত হলো। কিছুক্ষণ পর কালো পরীও সেখানে উপস্থিত হলো এবং রাজাকে বলল, আজ আমি কালো বলে তোমার মেয়ের নামকরণের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলে না, আমাকে অপমান করলে। আমি অভিশাপ দিচ্ছি, তোমার মেয়ে যেন কালো হয়ে যায়, তাকে যেন কেউ কখনো পছন্দ না করে। বলার সাথে সাথে রাজার মেয়ে কালো হয়ে যায়। এ দেখে রাজা তার ভুল বুঝতে পারে এবং সে কালো পরীকে বলল, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলের শাস্তি তুমি আমার মেয়েকে দিও না। বাকি পরীরাও কালো পরীকে বোঝালো। তখন কালো পরী বলে, ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, কিন্তু আমি যে অভিশাপ দিয়েছি সেটা তো আর ফেরাতে পারবো না, কিন্তু একটি কাজ করতে পারবো। যখন ও বড় হবে, কোনো ছেলে যদি ওকে নিজের থেকে পছন্দ করে এবং ওর সাথে বিয়ে করতে রাজি থাকে, তখন ও ওর আসল রূপে ফিরে আসবে। এই বলেই পরী সেখান থেকে চলে যায়। রাজকুমারীর নামকরণের অনুষ্ঠান ঠিকভাবেই শেষ হলো। রাজকুমারীর নাম রাখা হলো সামিরা। সব মেহমান নিজ নিজ দেশে চলে গেল। দেখতে দেখতে রাজকুমারী বড় হয়ে গেল। সবাই রাজকুমারীর মজা ওড়াতো আর তাকে ঘৃণা করত। রাজকুমারী, তুমি একটা কালো মেয়ে, তোমাকে কোনো ড্রেসই ভালো লাগে না। যদি এত সুন্দর জামা কাপড় আমরা পরতাম, তাহলে আমাদেরকে তোমার থেকেও বেশি সুন্দর লাগতো। আরে এগুলো বলো না, ও রাজা রানীকে আমাদের কথা বলে দিবে, পরে আমাদের শাস্তি দিবে। আমার বাবা মা বলেছে রাজকুমারীর সাথে না খেলতে। চলো চলো, এখান থেকে চলে যাই। আরে না, আমি আমার বাবা মাকে কিছু বলবো না, তোমরা আমার সাথে খেলা করো। দাঁড়াও, যেও না। কিন্তু রাজকুমারীর কথা কেউ শোনে না। তারা সেখান থেকে চলে যায়। রাজকুমারীও কান্না করতে করতে মহলে ঢোকে এবং তার মাকে বলে, মা, আমি এত কালো কেন? এই জন্য কেউ আমার সাথে খেলতে চায় না, সবাই আমাকে ঘৃণা করে। আমরা সবাইকে তো বোঝাতে পারবো না, কিন্তু নিজেকে তো বোঝাতে পারবো, তাই না? বসো আমার কাছে, আমি তোমাকে গল্প শোনাই। এভাবে অনেক বছর কেটে গেল। রাজকুমারী এখন অনেক বড় হয়ে গেল। রাজা রানী চাইতো রাজকুমারীর বিয়ে হোক, কিন্তু তার কালো রঙের জন্য কোনো রাজকুমার তাকে বিয়ে করতে চাইতো না। রাজা রানীকে বলতে লাগলো, কি করবো রানী, আমাদের মেয়েকে তো কেউ বিয়ে করতে চায় না, সবাই তার কালো রঙের জন্য বিয়ের কথা না করে দেয়। এই চিন্তা আমারও। কালো পরীর অভিশাপ থেকে যে কবে মুক্তি পাবে আমাদের রাজকুমারী, সেটা তো সময়ই বলতে পারে। রাজকুমারী সামিরা কোথায়? আজ সারাদিন তাকে দেখছি না। আর কোথায় যাবে? ওর তো কোনো সঙ্গী নেই যার সাথে ও কথা বলতে পারবে। মনের কষ্ট মনে নিয়ে জঙ্গলে গেছে শিকার করতে। জঙ্গলে শিকার করতে গেলে তখন সেনাপতি দেখতে পেল রাজকুমারী তাদের সাথে নেই। তখন সেনাপতি বলে, রাজকুমারী সামিরা কোথায় গেল? মনে হয় ও কোনো প্রাণীর পিছু পিছু সামনের দিকে চলে গেছে। এখানে তো একটাই রাস্তা, এই নদীর ধারে বসে রাজকুমারীর জন্য অপেক্ষা করি আমরা। রাজকুমারী ঘোড়ায় চড়ে শিকার করতে যাচ্ছিল। ঠিক তখনই দেখলো একটা বাঘ একটা যুবককে খাওয়ার জন্য সামনে যাচ্ছিল। ঠিক তখনই রাজকুমারী তীর ছুঁড়ে মারে এবং যুবকটিকে বাঘের হাত থেকে রক্ষা করে। তখন যুবকটি রাজকুমারীকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আর একটু দেরি হলে এই বাঘটা আমাকে খেয়ে ফেলতো। আপনি ঠিক আছেন তো?
হ্যাঁ ঠিক আছে, তবে আপনি না থাকলে ঠিক থাকতাম না। আমার নাম হিরণ, আমি পাশের রাজ্যের রাজকুমার। আপনার পরিচয়টা কি জানতে পারি? রাজকুমার হিরণকে তার পরিচয়টা দেয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। রাজকুমারী সামিরার রাজকুমার হিরণের সাথে কথা বলতে ভালো লাগতো। মনে মনে রাজকুমার হিরণকে ভালোবেসে ফেলে, কিন্তু রাজকুমারী ভয় পেত বাকি সব রাজকুমারের মতো রাজকুমার হিরণও তাকে বিয়ের জন্য হয়তো না করে দিবে। এজন্য রাজকুমারী সামিরা রাজকুমার হিরণের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে রাজকুমার হিরণ বলে, আজকে 6 দিন হয়ে গেল রাজকুমারী আমার সাথে দেখা করে না। সবকিছু ঠিক আছে তো, নাকি রাজকুমারী অসুস্থ? আমাকে তার রাজ্যে যেতে হবে তার খবর জানতে। এই বলে রাজকুমারী সামিরা রাজমহলে হাজির হলো রাজকুমারীর খবর জানতে। রাজকুমারীর সম্পর্কে সব কথা জানতে পেরে রাজকুমারীকে বলে, আপনি আমার রায় না নিয়ে আমার সাথে কথা না বলে কিভাবে ভেবে নিলেন আমি আপনাকে পছন্দ করি না? আমি তো এখনো আপনাকে আমার মনের কথা বলিনি। রাজকুমার, আপনি দেখতে অনেক সুন্দর। আপনাকে তো যে কোনো রাজকুমারী বিয়ে করার জন্য পাগল। এর জন্য আমি আপনার থেকে দূরে দূরে থাকি। রাজকুমারী সামিরা, কে বলেছে আপনাকে আপনি সুন্দর না? আপনি অনেক সুন্দর, আর মানুষের সৌন্দর্য তার রূপে নয়। আপনার মন অনেক সুন্দর, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা বলার সাথে সাথেই রাজকুমারীর রং বদলাতে থাকে। সে সাথে সাথে তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে রাজকুমারী ও রাজকুমার অবাক হয়ে যায়। তখন রাজা রানী কালোপরীর অভিশাপের কথা খুলে বলে, আর এভাবেই রাজকুমারীর বিয়ে পাশের রাজ্যের রাজকুমারীর সাথে হয়ে যায়। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? রূপের অহংকার করা ঠিক নয়। সাদা কালো সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। আমরা কেউ চাইলেই সাদা বা কালো হতে পারবো না। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর মনে রাখতে হবে অহংকার পতনের মূল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও, আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো, আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।